টাফ টক উইথ ঋতব্রততে আমরা স্বাগত জানাচ্ছি তনুজা চক্রবর্তীকে, যিনি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নতুন নবনিযুক্ত সভানেত্রী। প্রথমে অভিনন্দন নতুন পদের জন্য। কিন্তু আমার প্রথম প্রশ্ন, দেখুন, আপনাকে বিভিন্ন ভোটের ময়দানে লড়তে দেখেছি, আপনার টেলিভিশনে বক্তৃতাও শুনেছি, কিন্তু যে অর্থে আমি এবার কথাটা বলবো টাফ টকে, আপনি আহত হবেন না, আপনাকে ব্যক্তিগতভাবে আঘাত করছি না, কিন্তু যে পথটা আমরা জেনে এসেছিলাম সেলিব্রিটিদের জন্য, কখনো রূপা গাঙ্গুলি, কখনো লকেট চট্টোপাধ্যায়, কখনো অগ্নিমিত্রা পল, সেই সেলিব্রিটির হট চেয়ারে হঠাৎ আপনি কেন? তাহলে কি ভারতীয় জনতা পার্টি আর সেলিব্রিটি খুঁজে পাচ্ছে না? দেখুন, আমার একটু আগে থেকে বলতে হবে বিষয়টা। ভারতীয় জনতা পার্টি কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো পার্টি নয়। আপনি দেখেছেন হট সিটে সবসময় সেলিব্রিটি, এই কথাটা ঠিক নয়। ওনারা আমাদের কার্যকর্তা ছিলেন, আমাদের পার্টিতে এসেছেন, হয়তো একটু দেরিতে এসেছেন, কেউ একটু আগে এসেছেন, কিন্তু এসেছেন এবং যথার্থভাবে সাফল্যের সঙ্গে কাজটাও করেছেন। আর সেলিব্রিটি, আপনি পলিটিক্যাল সেলিব্রিটিদের কথা কেন বলছেন না? আপনি ওদের একটা অকুপেশন বা প্রফেশন, সেই যে কোনো প্রফেশনের লোক পলিটিক্সে আসতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ঠিকই 15 সালের পর উপাধি এসছেন এবং যথেষ্ট ভীষণ সফলতার সঙ্গে আমাদের মহিলা মোর্চাকে তুলে নিয়েছেন। আমি যখন মহিলা মোর্চায় রাজ্যে এসেছি তখন জ্যোৎস্না ব্যানার্জি ছিলেন। উনি তার আগে 5 বছর ভীষণ সুন্দরভাবে আমাদের নিয়ে হাতে ধরে তৈরি করা যেটা বলে, সেটা আমরা হয়েছি ওনার হাত থেকেই। তো তারপরে লকেট এসছে, সেও খুব সফলতার সঙ্গে এগিয়ে গেছে। এরপরে অগ্নিমিত্রা। এখন আপনি বলতে পারেন যে আমি সেলিব্রিটি নয় ঠিকই, কিন্তু আমি পলিটিক্যাল মানে গ্ল্যামারে বিশ্বাস করি। আমার মনে হয়, কারণ যেহেতু আমার প্রফেশনটা, মানে আমার এটা পেশা নয়, এটা আমার নেশা, পলিটিক্সটা। এবং যেহেতু আমি সামাজিকভাবে মানুষের পাশে থাকতে পছন্দ করি, এই জন্য আমার মনে হয় যে এটাও তো একটা আলাদা রকমের। আপনি এমনি মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। সাধারণত আপনাদের পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে, সিপিএম বা তৃণমূল থেকে এলে একটা আলাদা মর্যাদা পাওয়া যায়। তা আপনি তো বোধহয় বরাবরই বিজেপি করেন। না না, আমি বিজেপি করি, এবং সিপিএম বা কংগ্রেস থেকে আসলে বা তৃণমূল থেকে আসলে মর্যাদা পাওয়া যায় কথাটা ঠিক নয়। দেখুন, যারা এসছিলেন আমাদের পার্টিতে, হতে পারে কিছু তাদের মধ্যে একটু ব্যবসায়িক ভাব ছিল, যারা চলে গেছেন, কিন্তু বহু লোক রয়ে গেছেন। পার্টি বদলটা, আমি তনুজা আপনাকে এমনি জিজ্ঞেস করছি, ভারতীয় জনতা পার্টি পছন্দ করে, ধরুন অন্য দলে যারা সিন্ডিকেট বা কাটমানি খায় তাদের নিয়ে আসছে, খুব সুন্দরভাবে চার্টার্ড ফ্লাইট করেও নিয়ে আসে, সিন্ডিকেটের লোকেদেরও নিয়ে আসে, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু সেক্ষেত্রে আপনারা বোধহয় মানে এখন কি তাহলে ভারতীয় জনতা পার্টির বোধোদয় হচ্ছে? চার্টার্ড প্লেনে করে নিয়ে এসছি বা এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি আগে। কোনো এক সময়, কোনো একদিন, কোনো এক জায়গায়, কোথাও একটা এরকম বিচ্ছিন্ন একটা ঘটনাকে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জাজ করাটা বোধহয় যায় না। কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু সামগ্রিকভাবে শুধুমাত্র জাতীয় পার্টি নামে নয়, কাজে দেখিয়ে দিয়েছে। মানে আমরা 16টা রাজ্যে রয়েছি, যেমন সেন্ট্রালে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছি। যখন বাজপেয়ীজির আমলে আমাদের বলা হতো হাম দো হামারা দো, আমাদের নিয়ে ঠাট্টা করা হতো, সেই জায়গা থেকে আমরা 303-এ আছি। কিন্তু সেটা আমাদের ইস্যু না, কিন্তু আমরা একটা কাজ করেছি বলে কিন্তু পেয়েছি। আজকে মোদিজির যে কাজের নিরীক্ষণ, বলতে পারেন হ্যাঁ আমাদের কিছু ড্রব্যাক আছে, আমরা হয়তো মানুষের কাছে পৌঁছতে পারিনি সেই কাজগুলোকে নিয়ে। আজকে আপনি লক্ষ্মী ভাণ্ডারটাকে যেভাবে আপনারা তুলে ধরেছেন, মিডিয়াদেরই বলবো যে পার ডে 16 টাকা 66 পয়সা হয় একটি মা যে পাচ্ছে। অবশ্যই সেটাই আবার তৃণমূলই হতে হবে, এমন নয় যে আমার বিজেপির কোনো কর্মী। যখন পশ্চিমবঙ্গ সরকার এটা দিচ্ছে, তখন তাকে শুধুমাত্র তৃণমূলের তো সরকার নয়, আমরা 10-12 কোটির সরকার, মানুষের সরকার এখানে। তো 16 টাকা 66 পয়সাটা, এই যে ভাতার ফাঁদে আটকে ফেলাটা, এই যে প্রকল্পটা, তার থেকে যদি মোদিজির যে সখী প্রকল্পটা ধরুন আছে একটা, যেটা প্রত্যেকটা মেয়েদের স্বনির্ভর করে দেওয়ার জন্য, এই এটা দোষ আমার, কারণ আমি সেই মায়ের কাছে পৌঁছতে পারিনি এই কথাটা, বা তাদের আমি বোঝাতে পারিনি যে এই প্রকল্পের আওতায় তুমি আসলে। কারণ যখন শৌচাগার দেওয়া হয়েছে, যখন আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, আমরা তো তৃণমূল বা সিপিএম বা বিজেপি করে দিইনি, মানুষ পেয়েছে। এবং সেটা হয়েছেই পশ্চিমবঙ্গ সরকারের হাত দিয়ে, যেহেতু সরকারি হিসেবেই এটা গেছে, তাদের মিউনিসিপ্যালিটি, তাদের বিধানসভা তারা দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ পেয়েছে। তো শুধু তৃণমূলই কেন 16 টাকা 66 পয়সা পার ডে পাবে?
সেই মাটি। আর সেই মায়ের কাছে আমাদের বক্তব্য, আমি এখন এই মুহূর্তে মহিলা মোর্চার একজন কর্মী হিসেবে, কার্যকর্তা হিসেবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির, আমার প্রশ্ন এইখানে যে এই মা কি চাইবে না আগামী দিনে তার সন্তান কর্মসংস্থান হোক? যে মেয়েটি আমার হাবড়া স্টেশনে MA পাশ করে চা বিক্রি করছে, বিধায়ককে দৌড়ে গিয়ে বলতে হয় যে তুমি এসো, তোমাকে চাকরি দিচ্ছি, কেন সে তাকে সেইভাবে চাকরি পেতে হবে? আজ কেন টেট SSC এগুলো হবে না কেন রাজ্যে? খুব সুন্দর লাগছে, আমার খুব অবাক লাগছে তনুজা, এত সুন্দরভাবে আপনি আপনার পলিটিক্যাল বা রাজনৈতিক বক্তব্য রাখছেন। আমি সত্যি বিস্মিত হচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের যারা কাটমানি নেয় বা সিন্ডিকেট চালায় তাদের ছাড়াও আপনাদের গুরুত্ব দিচ্ছে। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, বাহ্যিক গ্ল্যামারের বাইরে গিয়েও এত বড় পদে আপনার মতো একজন মানুষকে তারা বসিয়েছেন। তাহলে কি ভারতীয় জনতা পার্টির বোধোদয় হচ্ছে? না না, ভারতীয় জনতা পার্টির কোনোদিনই বোধের অভাব ছিল না। মানুষ এসেছিল আমাদের পার্টিতে, যারা এসেছেন অন্য পার্টি থেকে, আপনি চার্টার্ড প্লেনের কথা বললেন, মানে যানবাহনটা যা কিছু হতে পারে, আমরা কাউন্সিলরকেও 3 কোটি টাকার গাড়ি চড়ে যেতে দেখি, অথচ রাস্তা যখন ভেসে বেড়ায় আমাদের ভেলা নিয়ে, কয়লার ভেলা, মানে কলার গাছের ভেলা নিয়ে মানুষ চলে। মানে দুঃসময় দাঁড়িয়ে তনুজা চক্রবর্তীর মতো ব্যক্তিত্বদেরই দলকে দরকার হয়। দল চিরকালই আমাদের, আমি তো দলের সেক্রেটারি ছিলাম মাদারে, সুতরাং দল চিরকালই আমরা কাজের মধ্যে ছিলাম বলতে পারেন। এটা একটা অন্য আঙ্গিকে, হয়তো শুধুমাত্র মহিলা পারপাসেই বা মহিলাদের যে সংগঠনটা সেটার পারপাসে আমাকে ইউজ করা হবে। টোটালি পশ্চিমবঙ্গের যে মাদারের মধ্যে আমি 4 বছর বিগত আগে সেক্রেটারি ছিলাম, মানে কালকে পরশু দিনের আগে পর্যন্ত। না, আপনি তো দীর্ঘদিন ধরে করছেন, আমি সেটাই বলছি যে আদি বিজেপি যারা জন্মলগ্ন থেকে বিজেপি করে, ভারতীয় জনতা পার্টির আদর্শ মতাদর্শের প্রতি যাদের গভীর বিশ্বাস আছে, যাদের জীবন বোধে সেটা নেবে এসেছে, তাদের থেকেও তো দাম বেশি ছিল ধরুন কাটমানি যারা নিত বা যারা সিন্ডিকেট চালাতো। এটা তো ঠিক, এটা এখন আপনাদের মতো মানুষকে দরকার হচ্ছে দুঃসময়। আমি জানি আপনি প্রতিবাদ করবেন, আমি শুধু খুব ছোট্ট করে বলি, এটা বোধহয় তনুজা চক্রবর্তীরাই পারবে, যখন ভারতীয় জনতা পার্টির একাধিক মহিলা নেত্রী এবং একাধিক নেতৃত্ব, তথাগত বাবুর মতো মানুষ বলছেন ভারতীয় জনতা পার্টিতে মহিলারা থাকতে পাচ্ছেন না। এক, দ্বিতীয়, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, এইরকম একটা অবস্থা পৌর নির্বাচনে মানুষ আপনাদের 3য় স্থানে নামিয়ে এনেছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আপনারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এই রকম একটা অবস্থাতে পার্টিতে আপনি আবির্ভূত হলেন মহিলা মোর্চার মানে এ রাজ্যের সর্বময় নেত্রী হিসেবে। খুব দুঃসময় লড়াইটা, খুব দুঃসময় দায়িত্ব পেলেন। দেখুন, রাজনৈতিক কর্মীর কোনো সময় হয় না, দুঃসময়, সুসময়, অসময় বা কোনো সময় না, আমরা সব সময় মাঠেই ছিলাম। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রত্যেকেই মাঠেই ছিল। হতে পারে অতিথি কিছু এসেছিলেন, তারা রয়ে গেছেন, আমাদের আদর্শ ভাবধারা বিচারধারার সঙ্গে যারা মানাতে পেরেছেন চলেও যাবেন, চিন্তা করবেন না, নতুন বছরে আরো কয়েকজন চলে যাচ্ছেন। যারা চলে গেছেন তারা চলে গেছেন, সেটা একদম ব্যক্তিগত। দল বদলটা তো এই রাজ্যের সংবিধানের ইয়েতে পড়ে গেছে, সুতরাং এই দলে কেনা বেচা তো চলছেই। আজকে 213টা বিধানসভা জেতার পরও কর্পোরেশনের যে সন্ত্রাস আমরা দেখলাম, আমাদের প্রার্থী 6 বারের বিজয়ী মীনা দেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়া হয়, যেখানে আমাদের মহিলা প্রার্থীরা বাইরে প্রচারে বেরোতে পারে। আপনি একটা জায়গায়, আপনি একজন সাংবাদিক, আপনার চ্যানেলে কখনো দেখাতে পেরেছেন একটা লাইন দিয়ে কেউ ভোট দিচ্ছে কোনো জায়গায়? কর্পোরেশনের একটা ওয়ার্ডে তৃণমূল জিতছে 99% ভোট পেয়ে। এও সম্ভব ভারতের রাজনীতিতে, যেখানে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র রয়েছে। আপনাদের শত্রু তো তৃণমূল নয়, আপনাদের শত্রু তো কংগ্রেস আর বাম। না না, অ্যাকচুয়ালি বিষয়টা এটা, এখন যেমন ওদের একটা দোস্তি চলছে, দেখুন সিপিএমের রিগিংটাও কি সায়েন্টিফিক্যালি করেছে। দেখুন, কিছু সিপিএমকে সেকেন্ড পজিশনে আনতে হবে মানুষের কাছে বলে, যে সিপিএমের বিরুদ্ধে এতকাল রয়েছে, একজন সিপিএম কর্মী আহত হয়েছে কোথাও দেখেছে? না, হয়েছে, সুজাতা সাহা হয়েছেন 21 না না, নম্বর ওয়ার্ডে। ওদের কোনো ফ্ল্যাগ ফেস্টুন কোথাও খুলে দেওয়া হয়নি, পথসভার কোনো জায়গায় ওরা পারমিশন পায়নি এমন হয়নি। আমাদের পথসভা করতে গিয়ে প্যান্ডেল খুলে নিতে হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি তো প্রচারই করেনি। কে বলেছে প্রচার করেনি? আমাদের সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত ছাড়া বা না না, ওটা তো আপনি জিজ্ঞেসে বলে বলছেন, প্রত্যেকে প্রচারে বেরোতে চেয়েছে, বেরোতে পারেনি। যে 8,500 শুধুমাত্র কেস হয়েছে হিউম্যান রাইটসে, যার জন্য সেন্ট্রাল থেকে হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের আসতে হয়েছে এই রাজ্যে।
আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কেন মানে ভারতবর্ষের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি যে একটা ভোট হয়েছে বিধানসভায়, তারপরে পোস্টপোল ভায়োলেন্সে এখনও আমাদের কর্মীরা বাড়ি ছাড়া, এখনও তাদের বহু লোক তার পরিবার ছাড়া রয়েছে, তাদের কেস চলছে, কেউ কেউ জেলে রয়েছে, হসপিটালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ওঠেনি এই করোনার আবহে। এরকম পরিবার তারা আবার মাঠে নামবে, তাদের বাড়িতে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা যদি এবার ভোটে করো আমরা তো আসছি। এবার দেখুন মানুষ জনগণ কি করবে, তারা তো বাঁচবে। এই জলের তারা ট্যাক্স দিচ্ছে, অথচ তারা ইলেকট্রিক বিলটা কত দিচ্ছে। আজকে কমার্শিয়াল যে ইউনিট সেটা আপনি ভাবুন, আগে যেটা 2000 ছিল এখন 8000 হয়ে গেছে। ছোট ছোট দোকানের হকার তারা কি করবে, কাকে ভোট দেবে? কেন আজকে আমাকে ভোট দিলে কালকে সে মার খাবে, তো তারা তো বাঁচবে। আমাদের মানুষের কাছ থেকে ভোট না, আমরা তো ভোটের রাজনীতি শুধু করিনি ভারতীয় জনতা পার্টি কখনো। ভারতীয় জনতা পার্টি চাইছে মানুষকে না বাঁচালে সে ভোটটা পরের বার দেবে কাকে। ওদের সেই আইডিয়াটুকু নেই। যারা 213টা বিধানসভায় যেতে তারপরেও কর্পোরেশনে এই সন্ত্রাসের কি প্রয়োজন ছিল। আমি এবার আপনার দলের ক্ষেত্রে আসছি। দেখুন, তথাগতবাবু উত্থাপন করেছেন বলে নয়, এটা তো অভিযোগ হয়েছে, মানে কোর্টেও কেস গড়িয়েছে। সত্যি কি ভারতীয় জনতা পার্টি মহিলাদের সেই সংগঠনে বা শাখা সংগঠনে বা ভারতীয় জনতা পার্টিতে সত্যি কি কোথাও অসুবিধা হয়? মানে এত প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে, যেহেতু আপনি মহিলা নেত্রী আপনাকে এই প্রশ্নটা করছে। বিশেষত কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কোনো সামগ্রিকভাবে কাউকে বিচার করা যায় না। তথাগতবাবু বলেছেন, হয়তো ওনার কাছে কেউ গিয়ে কোনো এই ধরনের কথা বলে থাকবেন। আর কেসের কথা বলছেন, ওটা একদম লিগ্যাল বিষয়, ওটা নিয়ে আমরা আউট অফ কোর্ট এরকম আলোচনা করতে পারি না। যদি কেউ ব্যক্তিগতভাবে করে থাকে ভারতীয় জনতা পার্টি মহিলাদের জন্য নিরাপদ? মহিলাদের দেখুন, মহিলারা নইলে 60 জন মহিলা আমাদের প্রার্থী হয়েছিল শুধুমাত্র কর্পোরেশনে। এরপরে পৌর ভোট আসছে, চারিদিকে প্রতিটা মানে পৌর সভায় দেখবেন কতজন করে মহিলা প্রার্থী হবে। সুতরাং মহিলারা না হলে আজকে এত মহিলা আসছে কোত্থেকে, তারা আছে কোত্থেকে? কোথাও একজন কেউ কোথাও কাউকে কোনোভাবে বিরক্ত করে থাকলে সেটাকে আমরা দৃষ্টান্ত করতে পারি না, ধরে নিতে পারি না। এবং আমি মনে করি যে যেভাবে মহিলারা আমাদের সঙ্গে আছে তাতে এই ধরনের কোনো বক্তব্য ওঠাই উচিত না, এবং এটা পুরোপুরি অপপ্রচার এবং তৃণমূলের ইন্ধনেই এটা সম্ভব হয়েছে। কোথাও কি মনে হয় যে তৃণমূলের সঙ্গে আপাত দৃষ্টিতে বেশ কিছু পরপর ঘটনাতে আপনাদের বিশ্বাসযোগ্যতা রাজ্যে হারিয়ে গেছেন, যে আপনারা তৃণমূল বিরোধী? না না, এটা কখনোই কোথাও হারায়নি। আমি তো বললাম যারা জিতে আছে, আপনারা উপনির্বাচনের কথা বলবেন, উপনির্বাচনে কেন আমরা হেরেছি? যে রাজ্যে সরকার করছে যারা, তাদের ফরেই ভোটটা হয় উপনির্বাচনে। কোথাও দেখেছেন উপনির্বাচনে? দিল্লিতে দোষী, বাংলায় কুস্তি, এটা মানুষ জেনে ফেলছে। দেখুন, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চাইছেন, এটা একটা, আমরা একটা রাজনৈতিক পার্টি, ওনারাও একটা রাজনৈতিক পার্টি, হতে পারে আঞ্চলিক, হতে চাইছে আন্তর্জাতিক, কিন্তু তার মানে তো এই নয় যে মোদিজি নিজের সিটটা ছেড়ে মমতা ব্যানার্জিকে দেবেন। এ ধরনের অপপ্রচার করে আমার মনে হয় বাংলার মানুষ না, যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য নিয়ে আমরা বাংলায় আছি, আমাদের এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দেখুন মেয়রকে আমরা কি দেখছি, সিআর দাসকে দেখেছি, নেতাজি সুভাষ, আপনি বলুন তো নিজে, এখন আমরা যাকে দেখছি, আমরা একটা অভ্যেস করে ফেলেছি। জল আমার জমবে, আমি জুতো হাতে নিয়েই হাঁটবো, আমার এটা অভ্যেস। মানে আমি ইউনিট প্রতি মানে বিদ্যুতের বিল এতই দেব, আমার 5000 টাকা আসবেই, এটা আমাকে মেনে নিতে হবে, আমি যেহেতু বেঁচে আছি। বিদ্যুৎ নিয়ে তো বিজেপি কোনো আন্দোলন করেনি। না না, নিশ্চয়ই আমরা এর আগে অনেকবার আন্দোলন, আমাদের যুব মোর্চার বহুবার আন্দোলন হয়েছে এবং বহু মার খেয়েছে, রাস্তায় পিটিয়েছে এমন পুলিশ, যাতে হসপিটালাইজড হয়েছে। দুবার আমরা আন্দোলন করেছি। আগামী দিনে আমরা আরো এইভাবে বৃহত্তর আন্দোলনে নামবো এবং এটা নিয়ে যুব মোর্চা নামবে। এবার এবার একবার একেবারে আপনার মোর্চা, আপনার মহিলা মোর্চার প্রশ্নে আসছে। লকেট চট্টোপাধ্যায় যখন ছিলেন তার একটা গ্রুপ ছিল, অগ্নিমিত্রা পাল যখন তার একটা গ্রুপ আছে, রূপা গঙ্গোপাধ্যায় যখন ছিলেন, রূপা গাঙ্গুলির একটা গ্রুপ রয়েছে। এতগুলো গ্রুপ নিয়ে এবার আপনি যখন ক্ষমতায় এলেন, কাজ করবেন কি করে? না, গ্রুপ কোথায়, সবাই তো একই। কেউ তো যে যার নিজস্ব কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, সবারই নিজস্ব পদ আছে। দেখুন সাংসদ দুজনে, একজন রাজ্যসভার মনোনীত সাংসদ, একজন এমনি ইলেক্টেড সাংসদ, তার নিজস্ব কাজ আছে। অগ্নিমিত্রা এখন এমএলএ হয়ে গেছে, আমাদের জিএস হয়েছে। সুতরাং গ্রুপ বলে কিছু আমাদের পার্টিতে এই মুহূর্তে মানে ছিলও না, এখনও নেই। ওরা ওদের মতো ছিল, আমার আগে ওরা কাজটা করেছে, যে কারণে এই মহিলা মোর্চার ব্যাপারে আমি নিশ্চয়ই তাদেরও কিছু পরামর্শ এবং সহযোগিতা আশাও করব, এবং ওরা করবেও। সেরকমই কথা হয়েছে, আমরা একসঙ্গে বসে কথাও হয়েছে। আপনি এমনি বিজেপি নেত্রী হিসেবে কোন গ্রুপে আছেন? শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু, না দিলীপ ঘোষ,
কাদের আমি গ্রুপে? আমাদের দেখুন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যথেষ্ট লড়াকু এবং যথেষ্টভাবে মাঠে ময়দানে উনি আমাদের এখন লড়াই দিচ্ছেন। দিলীপ দাও ছিলেন, বলতে নেই 14 সালের পর থেকেই আমাদের যেভাবে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রাসঙ্গিকতা বেশি পেয়েছি, সেটা দিলীপ দার ভীষণভাবে লড়াই দিয়েছেন মাঠে ঘাটে। তারপরে এখন সুকান্ত দা এসছেন। তো আমাদের কাছে চেয়ারটাই বড় কথা। আমাদের পার্টিতে তো ধরুন ছেলে মেয়ে, বাবা সাংসদ হবে, মা বিধায়ক হবে, ছেলে কাউন্সিলর হবে, এই বিষয়টা নেই। আমাদের পরিবারবাদটায় আমরা বিশ্বাস করি না। আমরা পার্টিটা আমাদের জনগণকে নিয়ে পার্টি এবং জনগণের জন্য পার্টিটা। তো সেক্ষেত্রে আমরা আমাদের পার্টিতে আমাদের নেতৃত্ব, আমাদের উপরে যারা বরিষ্ঠ আছে আমাদের বিচারধারায়, তাদের সবাইকেই শ্রদ্ধা করা এবং সম্মান জানানোটাই কাজ। সুতরাং আমার নেতৃত্ব যারাই আছেন উপরে প্রত্যেককেই আমি সম্মান করি এবং তাদের সহযোগিতা। অনেকে বলেন তনুজা চক্রবর্তীর আজ থেকে অন্তত 4-5 বছর আগে মহিলা মোর্চার সভানেত্রী হওয়া উচিত, দরকার ছিল বা কথা ছিল। বিলম্ব হলেও হলো, এই যে এতগুলো বছর হলেন না, তার জন্য কষ্ট হচ্ছে না? না, আমার মনে হয় আমার পার্টি আমাকে আরও বেশি যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলেছে এই 4-5 বছরে। আমি যেখানে কাজ করেছি, অর্থাৎ সম্পাদক হিসেবে রাজ্যের পুরো পরিধিটা জানা এবং কিভাবে গুছিয়ে কাজ করতে হবে। দেখুন, কাজে মানে দিয়ে করলেই তো হবে না, সেটাকে নিয়ে তো কাজটা তো আমাকে করতে হবে। তো সেই হিসেবে আমার মনে হয় আমাকে দিয়ে যেভাবে আমাকে কাজ শেখানো হয়েছে, আগামী দিনে তারই ভালো ফল কিছু পাওয়া যাবে। কোথাও মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি হিন্দু বাঙালি সম্পর্কে সচেতন নয়? আমাদের তো এটাই লোকে অনেকে বলে বলছে নাকি অবাঙালি এটাই হিন্দুদের আমাদের পার্টি। দোষ, বলে নাকি আমরা নাকি হিন্দু নিয়ে কথা বলি, আর আপনি বলছেন নয়। অবাঙালি হিন্দুদের নিয়ে কথা বলেন, কিন্তু বাঙালি আরে হিন্দু? বাঙালি হিন্দু কি, আমরা হিন্দুদেরই পার্টি। আমি নিজে নিজে একজন হিন্দুত্ববাদী লোক, সেই হিসেবে যে কোনো হিন্দুই ওয়েলকাম সব সময়। অনেকে বলছে কারণ এই অনুপ্রবেশের জন্য আজকে আমার আপনার আগামী প্রজন্ম চাকরি পাবে না। আজকে বৃদ্ধাশ্রম হয়ে গেছে পশ্চিমবঙ্গ। অনেকে বলছেন ভারতীয় জনতা আপনি পার্টি সল্টলেক বা বহিরাগত। পশ এলাকাগুলো, বিশেষ করে কলকাতা শহরের পশ এলাকাগুলোয় যাবেন, সব তো বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আলাদা কোনো এবিথি ওবিথিতে যেতেই হবে না। কোথায় তারা? নয় বেঙ্গালুরুতে রয়েছে, নয় পুনেতে রয়েছে। কখন ফোন আসবে, কখন ভিডিও কল আসবে। খুব সুন্দরভাবে কথাটা ঘুরিয়ে দিলেন। ভারতীয় জনতা পার্টি কি বাঙালি হিন্দু নিয়ে আদৌ চিন্তা করে? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষকে নিয়ে চিন্তা করে, যারা ভারতীয়, যারা ভারতীয় ঐতিহ্যে বিশ্বাসী, যারা ভারতীয় সংস্কৃতিকে আগামী দিনে বয়ে নিয়ে চলবে। পরবর্তী প্রজন্ম, যে প্রজন্ম চলছে এবং বিগত যারা ছিল, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষের জন্য এই পার্টিটা। এই পার্টির মধ্যে কোনো বিভেদ নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ ফিকে, কিন্তু অবাঙালি বহিরাগতরাই এই পার্টিটা চালাচ্ছে, আর সেই জন্য বাঙালি ভারতীয় জনতা পার্টিকে নিজের পার্টি ভাবতে পারছে না। ভারতীয় জনতা পার্টি এখন শিক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য একটা কয়েক পাতা জোগাড় করেছে, ইতিহাসে এনেছে। ভারতীয় জনতা পার্টির আগে আমরা যারা রমিলা থাপারের হিস্ট্রিটা পড়েছি, তারা কখনো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কোনো বাংলা বা হিস্ট্রি বইতে পায়নি। তো তার জন্য রচনার কোনোদিন কোনো জায়গায় দেখেছেন মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী লেখো? কখনো আসেনি। নজরুলের জীবনী এসছে, রবীন্দ্রনাথের এসছে, শ্যামাপ্রসাদকে নিয়ে কেউ ভাবেনি। বরং ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদকে নিয়ে ভেবেছে। এই নামটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, প্রান্তিক মানুষ পর্যন্ত এই নামটা পরিচয় হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। অথচ এই পশ্চিমবঙ্গের বুকে আজকে আমি এখানে বসে কথা বলছি সেই মানুষটার জন্য। সুতরাং ভারতীয় জনতা পার্টির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া উচ্চারণই করা যায় না। দিল্লি যেরকম সমঝোতা করে চলেছে বিভিন্ন শক্তির সঙ্গে জাতীয় রাজনৈতিক কারণে, ঠিক তার প্রভাবে মহিলা মোর্চা কতটা জঙ্গি হবে, নাকি মহিলা মোর্চাও সমঝোতা করে লোক দেখানো আন্দোলন চালাবে? দিল্লির সঙ্গে অন্য কোনো পার্টির সমঝোতা নেই। এনডিএ যে জোট আছে তাদের সঙ্গে অবশ্যই আমাদের একটা জোট আছে। এনডিএর ব্যতি রেখে যে পার্টি, তাদের সঙ্গে দিল্লির ভারতীয় জনতা পার্টি, দিল্লি বা পশ্চিমবঙ্গ বলে না, ভারতবর্ষের পার্টি। কোনো সমঝোতার বা আতাতের কোনো জায়গা নেই এখানে। আমরা আমাদের যে পলিসি, আমাদের যে স্ট্র্যাটেজি, সেই মতনই আমরা এগোবো। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু নেই। ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল যে মহিলা মোর্চা আছে, তাদের দেখানো পথ বা তাদের যে সমস্ত সামগ্রিক যে দেশে যেভাবে চলবে মহিলা মোর্চা, সেভাবে চলবো। কিন্তু পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত বা পরিবেশ পশ্চিমবঙ্গে আলাদা বলে তার জন্য কিছুটা আমাদের আন্দোলন একটু অন্যরকম হবে। কারণ আমরা বেশি অত্যাচারিত, আমরা বেশি সন্ত্রাস কবলিত, আমাদের মহিলারা বেশি ডিপ্রাইভড। তাই
অসংখ্য ধন্যবাদ তনুজা চক্রবর্তী, আপনি আসার জন্য। আর প্লাস নিউজের পক্ষ থেকে এই স্মরণিকা, সত্যি কথা বলে খুব ভালো লাগলো আন্তরিকভাবে। অনেক অস্বস্তিকর প্রশ্ন করেছি কিন্তু এত সুন্দরভাবে তার উত্তর দিলেন। অনেকে বলছেন তনুজা চক্রবর্তীর ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সভানেত্রী আসলে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতীক। ভারতীয় জনতা পার্টি তারকা নয়, যারা সত্যিকারের কাজ করেন, যারা কর্মী নেতৃত্ব, এবার তাদের জায়গা দিচ্ছেন। আর সেই চ্যালেঞ্জের মুখে রয়েছেন তনুজা চক্রবর্তী। সুস্থ থাকুন, খুব ভালোভাবে কাজ করুন, নতুন বছর খুব ভালো কাটুক আপনার। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক ডিয়ার ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার বাম্পার প্রথম পুরস্কার ৫